ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। কেরিয়ার আড্ডা উইথ আবু প্রেজেন্স সেমিনার অন যুদ্ধ বিসিএসে সবাইকে আমার পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি শুরু করছি শ্রদ্ধা জ্ঞাপন করে যারা লাল সবুজের জন্য প্রাণ দিয়েছিলেন আজ বুদ্ধিজীবী দিবস সহ 2024 সালে জুলাই অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে স্মরণ করছি আমাদের জাতির জন্য যারা যারা প্রাণ দিয়ে গেছেন 7 জন বীরশ্রেষ্ঠ সহ সেক্টর কমান্ডাররা যারা ছিলেন সবাইকে। A good face is the best letter of recommendation. কুইন এলিজাবেথ ওয়ান। আপনার হাসি মাখা একটা মুখ আপনার সকালটা বা একটা দিনটা কেমন যাবে এটা বলে দেবে। আজকে সকালে যখন কুয়াশা অন্ধকারাচ্ছন্ন ছিল, আপনারা যে কষ্ট করে আসছেন, আপনারা বলতে আমি একটু ইতস্তত বোধ করতেছি। আমি দেখতে পাচ্ছি যে বেশিরভাগই আমার স্টুডেন্ট সমর্থন না, আমার কলেজের স্টুডেন্ট। আমি তুমি করেই বলছি, ডোন্ট মাইন্ড। আমি আসলে একজন সাকসেসফুল ফেলার। আমি জীবনে 7টা বিসিএস দেওয়ার সুযোগ পেয়েছি, 8 নাম্বার আরেকটা দেওয়ার সুযোগ আছে সামনে 47, যেহেতু 2 ইয়ার্স এক্সটেন্ড করছে। আমি একদম মার্জিনাল লেভেলে আছি, চাইলে অ্যাপ্লাই করেছেন। 7টা বিসিএস দেওয়ার মধ্যে আমি শুরুতে 2টা বিসিএস সফলভাবে ফেল করছি। মানে আপনি ব্যর্থ না হলে সফলতার রাস্তা খুঁজে পাবেন না। আগে আপনাকে ছোট ভাই আগে কথা বলে গেছে। তো এখানে আমার সহধর্মিনী আছেন, আপনারা ওনার স্পিচে কিন্তু একবারও বোঝাতে চেষ্টা করেন নাই যে উনি বারবার বলছেন উনি আমার কাছ থেকে সুবিধা নিয়েছেন। ঠিক আছে, একটু আপনাদের একটু বিনোদন, আপনাদের একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, এখন ঠান্ডা ঠান্ডা ভাবটা চলে গেছে। আমরা আসলে মানে একদম ফর্মাল কথাবার্তা শুনছি এতক্ষণ। আমি আসলে ফর্মাল থাকতে ভালো লাগতেছে না। এখানে নূর নবী আসলে সে বানিয়াচং থেকে আসছে আজকে সকালে খুব ভোরের মধ্যে, এবং হাওর পাড়ি দিয়ে আসছে। আপনারা জানেন যে বানিয়ার রাস্তাটা কিরকম শীতের সকালে। আপনাদের সামনে কথা বলবে বিদায় তানভীর কুমিল্লা থেকে আসছে কালকে শীতের পর। এটা হচ্ছে আমার প্রতি ওদের টোকেন অফ লাভ, মানে আমার প্রতি আসলে আপনাদের প্রতি। আমার বিশ্বাস ছিল যে আমি অ্যাডমিন যে হয়েছে আমাদের এখান থেকে, তাকে বললো সে চলে আসতো, কিন্তু সে ব্যস্ততা আছে, তার ট্রেনিং চলে, এখন বিপিটি দিচ্ছে। আমাদের আরো এক জায়গায় আসবে ওই প্ল্যাটফর্ম থেকে, ওরা অন প্রসেস আছে। ওরা সবাই 44 ভাইবা দিবে, 45 কিন্তু দিয়ে গেছে, এটাও হয়তো ভাইবা দিবে। মানে আপনারা এই 1-1.5 ঘন্টায় একটা জিনিস বুঝতে পারছেন কিনা আমি বুঝতেছি না, যে একটা ভালো প্রিপারেশন নিলেই আপনার লাইফ সেটেল। মানে একটা ভালো প্রিপারেশন। আজকে আমারও এখানে বসে থাকার কথা, তানভীরের মতো আমারও চিন্তা ছিল যে যখনই আমি ভার্সিটি ফার্স্টে ভর্তি হই, এই সিলেট উদ্দেশ্যে একটা জায়গা কিন্তু বিদেশিদের একটা ভালো প্রভাব কাজ করে। তো এখানে আসার পরেই আমি যে সকল ভাষায় টিউশন করাইতাম, নূর নবী একটা চমৎকার কথা বলে গেছে, সত্য স্বীকার করতেই হবে। আমি আমার স্টুডেন্ট লাইফে, ইউনিভার্সিটি লাইফ যদি বলি, প্রথম দিকে 1-2 মাস টাকা নিয়ে আসছি বলতে গেলে, ধরেন প্রথম সেমিস্টারটাই ধরে নিলাম। আমি আরো 7টা সেমিস্টার অনার্স এবং মাস্টার্সে 2টা সেমিস্টার, এর পরবর্তী জীবন বেকার জীবনে আমি বাড়ি থেকে 1 টাকাও আনি। আমি আমার প্রয়োজনীয় টিউশনি করতে করতে একটা পর্যায়ে সেকেন্ড ইয়ারে যখন উঠি, তখন মাথায় চেপে বসলো যে বিদেশ যেতেই হবে। তানভীরের আইএলটিএস দিতে হবে, টোফেল দিতে হবে, জেআরই দিতে হবে, বড় বড় যা করে আমাকে টপ 100 ইউনিভার্সিটির মধ্যে স্কলারশিপ ম্যানেজ করতে হবে এট এনি কস্ট। এটা করতে পর্যন্ত আমার টার্গেট ছিল, এবং ইউনিভার্সিটির রেজাল্ট আমার যথেষ্ট ভালো ছিল। একটা সিস্টেম হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে সাস্টেইন, যে আপনি পরীক্ষা খারাপ হচ্ছে, আপনি খাতা কেটে দিয়ে আসতে পারবেন। মানে আপনি এই কোর্সটা ফেল করলে পরের সেমিস্টারে পরের ব্যাচের সাথে আপনি কোর্সটা, আমরা বলতাম এটা রিটেক দেওয়া যায়, এই টাইপের আর কি, যে ফেল করলে বলে আবার আপনি এটা পরীক্ষা দিতে পারবেন, খাতা কেটে আসলে আপনার ফেল আসবে। তো আমার সাকসেস রেটটা হচ্ছে ওই জায়গায় ইকোনমিক্সে আমার বেঁচে উইদাউট মানে ফেল করা স্টুডেন্ট আমরা 2 জন ছিলাম। যে টোটাল 65 জন স্টুডেন্টের মধ্যে
দুইজন ছিলাম যে কোনো কোর্স আমরা ফেল করিনি, মানে কোনো খাতা কাটা গেল না। আমি আমার পিওর আর্টস এর স্টুডেন্ট, ইকোনমিক্সে আমরা 20 জন আর্টস থেকে পড়তেছিলাম 65 জনের মধ্যে। আপনারা যারা ইকোনমিক্সে অনার্স সিলেবাসটা একটু দেখতে পারেন চাইলে, এখনই গুগলে সার্চ দিয়ে আর্টস থেকে পড়াটা এত সহজ ছিল না। ইউনিভার্সিটি টিচার সকল যোগ্যতাই ছিল, অদৃশ্য কারণে হয়তো হয়নি ওই সময়। আমি অনার্সে পঞ্চম ছিলাম আমার ডিপার্টমেন্টে, মাস্টার্সে আমি সেকেন্ড হই, এবং যে থিসিস করে আমি থিসিস করলে ফার্স্ট হই, কিন্তু আমি ইচ্ছে করি থিসিস থেকে আমি নিজেকে সরাই নিই। আমার একজন টিচার আমাকে বললো, তুমি কি করতে চাও? আমি বললাম আমি ভার্সিটি টিচার হতে চাই। তোমার কি অপরচুনিটি আছে টিচার হওয়ার? তো সঙ্গত কারণে ওনার সাথে আমার ফ্রি ডিসকাশন হয়। আমি বললাম ভার্সিটি টিচার না হইতে পারলে আমি বিদেশ চলে যাবো। তুমি একবার গভর্নমেন্ট চাকরির চেষ্টা করে দেখো না, তুমি যেহেতু টিউশনি করাইছো অনেক, তোমার যেহেতু মানে কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস যেহেতু তোমার ভালো পারফরমেন্স আছে, তুমি চাইলে একটু ট্রাই করে দেখতে পারো। তো ওনার কথা বললো যে তুমি আমার কাছ থেকে একটা প্রশ্ন ব্যাংক নিয়ে যাও আজকে। উনি আমার ভার্সিটি টিচার, আমার কাছে একটা প্রশ্ন ব্যাংক আছে, তুমি বাংলাদেশ ব্যাংকের প্রশ্নটা দেখো, তুমি আমাকে 1 সপ্তাহ পরে জানাই তোমার ডিসিশনটা কি হয়। সবার আগে তোমার মায়ের সাথে কথা বলে, তখন আমার বাবা নাই, আমার বাবা 2011-তে মারা যায়, আমি তখন ভার্সিটির সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। তখন স্যারের কথা শুনে এসে খুব হতাশ হয়ে গেল। ভালো স্যার আমাকে সাপোর্ট দিবে টিচার হওয়ার জন্য বা থিসিস করার জন্য, উল্টো স্যার আমাকে ডিমোটিভেট করে পাঠিয়ে দিল, তুমি থিসিস করবাই, কারণ আমি তোমাকে চিনি ভালো করে, তুমি বাসায় যাও, তুমি বিসিএস এর জন্য পড়ো, ব্যাংকের জন্য পড়ো, তুমি পারো, চাকরি পাও। 1 সপ্তাহ পরে আমার সাথে যোগাযোগ করো। 1 সপ্তাহ পরে আমি গেলাম, আমার এর মধ্যে আমার মাকে ফোন দিলাম যে আমি তো বিদেশ যেতে চাই, আপনার কি মতামত? এটা একটু বলতেছি কারণ হচ্ছে আমার কাছে অনেক স্টুডেন্ট পরামর্শ চায়, আমি কি করবো। ওই তানভীর বলে গেল, বিশেষ করে তানভীরের কথাই বলি, বাকি দুজনের কথা আমি এতটা বলতে চাচ্ছি না। তানভীর একদিন চাকাই থেকে রাস্তায় দাঁড়ায় কথা হয়েছিল যে ভাই আমি তো বিদেশ চলে যাবো। কি বল, সে আমার একটা ক্লাবের কথা বললো না, সবাই ওই ক্লাবের প্রেসিডেন্ট, তখন রানিং প্রেসিডেন্ট। আমার একটা সংগঠন ছিল, এটার নাম হচ্ছে শাহজাহান ইউনিভার্সিটি স্পিকার্স ক্লাব। ওটা ল্যাঙ্গুয়েজ স্কিল নিয়ে, ইংরেজি স্পিকিং স্কিল নিয়ে কাজ করে মূলত। আমি এটার জেনারেল সেক্রেটারি ছিলাম, এখন লাইফ টাইম মেম্বার, ওরাও লাইফ টাইম মেম্বার। তাই বললাম তুমি বিদেশ যাবা? হয় কেন তুমি বিদেশ যাবা কেন? আমি জানি ওর আম্মা প্রাইমারি স্কুলে হেড টিচার। বললাম তোমার মা কি বলে, তোমার মাকে জিজ্ঞেস করি। তখন বললো যে ভাই তাহলে আমি ডিসিশনটা পরে জানি। তুমি 2-3 দিন পর আমার সাথে আবার দেখা করো। ও 3-4 দিন পরে আসছে, অলরেডি কিন্তু প্রিপারেশন নিয়ে নিছে বিদেশ যাওয়ার জন্য, মোটামুটি 50% প্রস্তুতি ওর কমপ্লিট। তারপর বললো যে ভাই আম্মু তো বিদেশ যেতে দিতেছে না, আমি একমাত্র ছেলে, আম্মু তো হাতছাড়া করতে চায় না, আম্মু একটু অসুস্থতা আছে, কাজে আমি বিদেশ যাওয়ার সিদ্ধান্তটা চেঞ্জ করলাম। ভাই আমি বিসিএস এর জন্য পড়বো, আমি কি করতে চাই। না আমি নিজে তো সাকসেস পাইনি, তোমার আমি কি বলবো, ভাই আমাকে কিছু বই সাজেস্ট করা গেছে। গল্পটা হচ্ছে 36তম বিসিএস এ আমি টিকে যাবো এই অবস্থায় ফেল করি, 37 বিসিএস ফেল করি। 38 দিয়ে যাত্রা শুরু হয়। নবী যেরকম যে কোন প্রিলিমিনারিতে পড়ে আর ফেল করে না, 38 বিসিএস পাস করার পর প্রিলি কোন পরীক্ষা ফেল করে, 38 রিটেন পাস করার পর রিটেন কোন পরীক্ষা ফেল করে। 38 ভাইবা দেওয়ার আগে আমি ব্যাংকের একটা ভাইবা দিই, ওইখানে ইকোনমিক্স থাকার কারণে অন্যদের সবার থেকে আমাকে একটু বেশি ভাইবাতে রাখা হয়, ব্যাংকের ভাইবা বাংলাদেশ ব্যাংক। ওই চাকরিটা আমি ভাবছি আমার হবে না, কনফার্ম হবে না, কারণ রিটেনটা তো ভালো হয়নি। কিন্তু যেদিন রেজাল্ট দেয় চাকরি হয়ে গেল, বুঝতেই পারিনি যে আমার চাকরি হয়ে গেল। চাকরিতে জয়েন করলাম, পরে অবস্থায় 38 ভাইবা দিলাম, 40 রিটেন, 41 রিটেন, 43 রিটেন। মানে এই বিসিএস এর জার্নির যাত্রার যে ইতিহাস, এটা আসলে খুব প্যাথেটিক, খুব কষ্ট করে। আমার সাথে 2 জনে এখানে হয়তো উপস্থিত আছে, হয়তো কাছে থেকে জানি ঘটনা। আপনি যতক্ষণ পর্যন্ত সফল হচ্ছেন না, ততক্ষণ পর্যন্ত আপনার চারপাশের মানুষজন আপনাকে মানে কি পরিমাণ যে জ্বালাতন করবে, এটা আমার থেকে আর কেউ ভালো বিশ্বাস করে। আমার মাই বা আমার নিজের ভাই, আমার চাচারা একসময় হতাশ হয়ে গেছিল, তুমি তোমার কি চলে না। যেদিন বিশেষ রেজাল্ট আর কিছু জন টিকে গেল, তখন মানুষজন বলে না আমার বিশ্বাস ছিল তোমরা ভালো কিছু ভালো। তো এইখানে তানভীর বসে আছে, কালকে রাতে কথা হইতেছিল, কালকে রাতে অনেকদিন পর ইউনিভার্সিটি একটা ফ্লেভার, আমরা মনে হয় রাত্রে কয়টা পর্যন্ত করছি, 2টা পর্যন্ত ওই এই রাস্তা দিয়ে কয়েকবার গেছি। মানে আমরা বেরোছি রাত্রে 12টায় বাসা থেকে,
দুইজনে পকেটে হাত দিয়ে মাথা টুপি করে রাস্তা খালি ঘুরতেছে। হবিগঞ্জ সব পুরাটাই মোটামুটি কাভার করে ফেলছে। আমি বললাম তানভীর, আমি হবিগঞ্জ আসছি 1.5 বছর, এখানে ব্যাগ এন্ড ব্যাগেজ একেবারে ফ্যামিলি সহ। আমি রাত্রে 10টার পরে কোনোদিন আর বাসা থেকে বের হইনি। বাসায় ঢোকার পর এই প্রথম তোমার সাথে ঘুরতেছি, পুরো মনে হচ্ছে সিলেটে ঘুরতেছি, সাস্টের ক্যাম্পাসে আমরা কথা বলতেছি। ঠিক আছে, বলতেছে ভাই আমি যে পুলিশ, এটা পুরোটাই আপনার অবদান। শোনো, এর থেকে আমার লাইফে তোকে লাভ আর কি হতে পারে, ঠিক না? তো এখানে যারা আসছে, আমাদের টার্গেট দিছি হচ্ছে কি, রুট টু বিসিএস। আসলে বিসিএস এটা একটা স্বপ্নের নাম, এটা একটা ডেস্টিনেশন, কিন্তু আপনার তো ডেস্টিনেশনে যেতে গেলে আরো তো অনেক চাকরি আছে, ঠিক না? তো এইগুলা কিভাবে হবে? আপনি যদি, ওরা বলে গেছে, যদি একটা কমপ্লিট প্রস্তুতি নেন ধীরে ধীরে, আপনার সামনে, আমার বিশ্বাস, আমার কথা যদি চিন্তা করে আপনি যে একটা ধারাবাহিক ভাবে যদি কনসেন্ট্রেশন ধরে যদি আপনি পড়াশোনা করেন 5-7 ঘন্টা প্রতিদিন, ইংরেজি এবং গণিত প্রতিদিন পড়ার টেবিলে রেখে আরো একটা সাবজেক্ট কন্টিনিউ যদি পড়াশোনা করেন, আর ছোট ছোট সিলেবাসে যদি কোনো জায়গায় পরীক্ষা দেওয়ার সুযোগ পান, আমার বিশ্বাস আপনি যে কোনো একটা সরকারি চাকরি হবেই হবে। এটা আমার মানে মানে গৌরব হাট থেকে বলতেছি যে আমি অনেক ছেলে দেখেছি, মেয়েদেরকে দেখছি, ওরা চাকরি পাবে মানে মোটামুটি হতাশ। এই তানভীর তো আশাই ছেড়ে দিয়েছিল যে ভাই আমার মনে হয় আর চাকরি হচ্ছে না। 1 বছরই 2 বছরই হতাশ হয়ে গেছে। ওর 5টা সরকারি চাকরি হয়েছে। ইমাজিন করা যায়, মানুষ একটা সরকারি চাকরি পায় না। তার মানে মানে আমরা যেটা বোঝাতে চাচ্ছি যে আপনি যদি একটা প্রস্তুতি নেন, তাহলে আপনার গন্তব্যে পৌঁছতে যাবে। এটার জন্য আপনাকে কি করা জরুরি? আপনার ডেডিকেশন থাকে। আমি 3টা ডি এর কথা বলবো, একটু খাতায় নোট করে রাখতে পারেন বা মোবাইলে নোট অপশনে সেভ করে রাখতে পারেন। একটা হচ্ছে ডেডিকেশন, আপনি পরিশ্রম করতে হবে। ডিটারমিনেশন, একাগ্রতা থাকতে হবে। আপনার জেদ থাকতে হবে, রাগ থাকতে হবে, ক্রোধ থাকতে হবে। মানে ক্রোধ বলতে কিরকম ক্রোধ? যে আপনার শরীর মানে গম ভাব চলে আসছে, না ঘুমানো যাবে না। আপনার ফ্যামিলি থেকে কেউ বলছে আপনার দ্বারা হবে না, আপনাকে প্রমাণ করতে হবে যে আমি পারবো। তাহলে আপনাকে ডেডিকেশন এবং হচ্ছে আপনার ডিটারমিনেশন, দুইটাকে যদি আপনি যোগ করেন, আপনি ডেস্টিনেশনে পৌঁছতে পারবেন। আরেকটা ডি, আপনি ডেস্টিনেশনে যেতে গেলে আপনাকে ডেডিকেশন লাগবে, ডিটারমিনেশন। এখন এইগুলোর জন্য আপনার কি করা দরকার? আপনি নিজেই, পড়াশোনায় বলে গেছে 3জনে যে আপনারা চাইলে বা তোমরা চাইলে ক্যারিয়ারটার সাথে আমার সাথে কাজ করতে পারো না। আমার সাথে কাজ করতে হবে কেন? এটা নট নেসেসারি। আমি বলছি মানে আমি সেমিনার আয়োজন করছি আমার কি প্রচারণা করার জন্য? মোটেই না। আমরা যেটা চাচ্ছি বা আমি যেটা চাচ্ছি, হবিগঞ্জে স্টুডেন্টদের মধ্যে, বিশেষ করে বৃন্দাবন সরকারি কলেজে অনার্স মাস্টার্স সম্পন্ন করতেছে, আমার মনে হচ্ছে যে স্টুডেন্টরা একটু এলোমেলো আছে, ওদের মধ্যে একটা গাইডলাইন দেওয়া দরকার, ওরা প্রপার ওয়েতে আগায়। ধরেন আপনি এখানে কেউ যদি আইএলটিএস এর ক্যান্ডিডেট থাকে, কোনো সমস্যা নাই, আপনি আইএলটিএসটাই ভালো করে পাবেন, ঠিক আছে? আপনি আপনার কাজটা ঠিকঠাক মতো করেন, তাইলে আপনি আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন। আপনি যদি জিআরই প্রস্তুতি নেন খুব ভালো করে নেন, আইএলটিএস এর প্রস্তুতি নেন খুব ভালো করে নেন, কিন্তু আপনার একাডেমিক পড়াশোনার যাতে কোনো ক্ষতি না হয়। আপনি তো ন্যাশনাল ইউনিভার্সিটিতে ফার্স্ট হওয়ার কোনো সুযোগ নেই বা সেকেন্ড হওয়ার কোনো সুযোগ নেই। আপনি ধর এখানে টিচার হতে পারবেন না ইউনিভার্সিটির মতো। আপনাদের হাতে বিশাল একটা অপরচুনিটি আছে। দেখেন ইউনিভার্সিটিতে যারা পড়ে ওরা সেমিস্টারে এত প্রেশারের মধ্যে থাকে, আসলে এক্সট্রা পড়ার কোনো সুযোগ থাকে না। কিন্তু আপনাদের থেকে যারা এখানে ইউনিভার্সিটি আছে, বিদ্যালয়ে যারা আছেন, বেসিক্যালি আপনার একটা ইয়ার শেষ হইতে লাগে 1 বছর। আপনি কি সারা বছর পড়াশোনা করেন? চিন্তা করে দেখেন তো। আপনি কি ইনকোর্সের জন্য আপনাদের ইনকোর্স পরীক্ষা হয়, আগে দিন রাত 4-5 দিন পড়েন। আমি তো এমন স্টুডেন্ট দেখছি যে পরীক্ষার হলে জিজ্ঞেস করতেছি বই কিনছো? স্যার বই কিনি। কি বই কিনবো স্যার? ইনকোর্স দিতে আসছে, ঠিক না? এখানে অনেকে আমার সাথে একমত হবে বলতো। তো ব্যাপারটা হচ্ছে তাহলে আপনি আপনার যে উপরোক্ত সময়, এই সময়টাকে আপনি কি করতেছেন? আপনি একটা টার্গেট সেট করেন না। আজকে এই সেমিনারের উদ্দেশ্য হচ্ছে এইটাই যে হবিগঞ্জ শহরে হয়তো আমরা পাইওনিয়ার, এরকম সেমিনার হয়তো আগে হয় নাই ওপেনলি, হয়তো কোচিং সেন্টারে কোনো একজন হয়তো সেমিনার নিছে, কোনো একজন বক্তা হয়তো আসছে, বাট এইভাবে ওপেন প্লেসে হয়তো আমার জানা নেই, যেহেতু এখানে খুব অভিজ্ঞতা, আমি বেশি দিন হয়তো হবিগঞ্জে ছিলাম না।
বাট আমি যতটুকু জানছি হয়তো পাইনি, একটা টার্গেট সেট করে আসছি আমরা আসলে মূলত, বা আমি বলতে চাচ্ছি। আর আমি যেহেতু পাশে আপনাদের আছি, যে কোনো ধরনের সমস্যা, একাডেমিক বা চাকরি রিলেটেড কোনো ধরনের পরামর্শ যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারেন। শুধু আমার সাথে কাজ করলেই যোগাযোগ করতে পারবেন, বিষয়টা এরকম না। আমি ডিপার্টমেন্টে মোটামুটি 2টা 2:30 3টা পর্যন্ত থাকি। অফিস আওয়ারে পাওয়া যাবে, অফিসের বাইরে সুপারভিশনিতেও মাঝে মধ্যে পাওয়া যাবে, ডিপার্টমেন্টে আসি, বা আমাকে ফোন দিতে পারেন। বা আমার একটা পেজ আছে, ক্যারিয়ার আড্ডা উইথ কামরুল, একটা পেজ আছে, গ্রুপ আছে, ঠিক আছে, ওইখানেও আপনি মেসেজ করে আসতে পারেন, বা আমার প্রোফাইলে মেসেজ দিতে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আমার নাম্বার নিয়ে, যে স্যার আমি এটা বুঝতেছি না, আমার কি করা উচিত। আপনি টার্গেট এটা সেট করেন, তারপর আপনি কাজ শুরু করেন যে আমি কি করতে চান। ঠিক আছে।